লুকিয়ে মৌলির অফিসে ঢুকেই সেই সিসিটিভি ফুটেজ উদ্ধার করলো অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি পক্ষের উকিল বলে, ইওর অনার, আমি অন্তরাকে ডেকে নিতে চাই। তখনই অন্তরা কাঠগড়ায় আসলেই মৌলির উকিল বলে, আচ্ছা মিস অন্তরা, আপনি বলুন তো সেদিন গুলিটা কে করেছিল আর বন্দুকটা কার হাতে ছিল? তখন অন্তরা বলে, না না, বৌদি এরকম কাজ করতেই পারে না। তখন উকিল বাবু বলে, আপনাকে আমরা শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করেছি, বন্দুকটা কার হাতে ছিল আর গুলিটা কি চলেছিল কিনা সেটা বলুন আপনি। তখনই অন্তরা কোনো উপায় না পেয়ে বলে, হ্যাঁ, গুলিটা চলেছিল আর বন্দুকটা বৌদির হাতেই ছিল। তখন তো বানি এই কথা শুনে অবাক হয়ে যায়। তখনই উকিল বাবু বলে, ইওর অনার, তাহলে এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুলিটা সেদিন চলেছিল আর মিসেস বানি চ্যাটার্জি গুলিটা করেছিল। এখানে সাক্ষীরা সেই বয়ানই দিচ্ছে। এখানে অন্তরা হলো ওনাদের আত্মীয়, ননদ। তারপরে দেখা যাবে বাণীর উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, গুলিটা চলেছে বলেই যে বাণী চ্যাটার্জি গুলিটা করেছে, তার বন্দুক থেকে গুলিটা চলেছে তা কিন্তু নয়। তাই আমি এই গুলিটা কোন বন্দুক থেকে করা হয়েছিল সেই রিপোর্টটা আদালতে পেশ করার আবেদন করছি। ঠিক তখনই মৌলি এই কথা শুনে ভয় পেয়ে যায়। তারপর অফিসারকে ইশারা করলে অফিসার এসে সেই রিপোর্টটা কোর্টে জমা দেয়। তারপরে দেখা যাবে সেই রিপোর্টটা জজ সাহেবের কাছে পৌঁছে যায়। এদিকে জজ সাহেব বলে, এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে যে গুলিটা পিনাক্ষী রায়ের শরীরে লেগেছিল সেই গুলিটাই বাণী চ্যাটার্জি যেই বন্দুকটা ধরেছিল সেই বন্দুক থেকেই গুলিটা করা হয়েছিল। তখন তো এই কথা শুনে অবাক হয় অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধর মনে পড়ে যায় উকিল বাবুর কথাগুলো। তখন অনিরুদ্ধ বলে, না, না ইওর অনার, এটা হতে পারে না। তখন তো বাণী অনিরুদ্ধর কথা শুনে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ইওর অনার, এটা কিছুতেই হতে পারে না, এটা মিথ্যে। তখন তো জজ সাহেব চমকে যায়। তারপরেই নয়নতারা বলে, কি মজার ব্যাপার না, মিষ্টি ব্যাপার। এইদিকে একটা রিপোর্ট জমা পড়েছে, কিন্তু খুনির বর বলছে যে এই রিপোর্টটা আসল নয়। তখন মৌলি বলে, আচ্ছা অনিরুদ্ধ, বাবাকে গুলি করেছে এই বাণী, তোমার কি আমার বাবার কথা একটু মনে নেই? তুমি পিনাকি মেশো বলতে যাকে ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তখন পিনাকি বলে, থাক মৌলি, ওর এসব কথা এখন আর মনে নেই, ও ভুলে গেছে সবকিছু। তখন মৌলি বলে, তুমি চাও না যে বাবার খুনি ধরা পড়ুক? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি চাই, কিন্তু বাণী বাণী গুলিটা করেনি। যেই গুলিটা বেসুর শরীরে পাওয়া গেছে সেটা বাণীর হাতের বন্দুকের গুলি নয়, আমি জানতে পেরেছি। তাই ইওর অনার, আমি চাইছি এই রিপোর্টটাকে বাতিল ঘোষণা করা হোক। তখন তো বাণীর উকিল চমকে যায়। তখন জজ সাহেব বলে, আপনি কি বলছেন? এই রিপোর্টটা ভেরিফাই রিপোর্টটা ভুল, আপনি কি করে জানলেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি খবর পেয়েছি যে এই রিপোর্টটা মিথ্যে আর যে গুলিটা পাওয়া গেছে সেটা বাণীর হাতের বন্দুকের গুলি নয়। তখন তো এই কথা শুনে মৌলি ভয় পেয়ে যায়। ওইদিকে দাদু বলে, কি বলছো অনিরুদ্ধ তুমি? কি বলছো এসব? এসবও কি হতে পারে যে তুমি খবর পেয়েছো? কোথা থেকে? তখন দেখা যাবে মৌলির উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, আপনি এই ব্যাপারটা নোট করুন। এখানে অপরাধীর হাজবেন্ড বলছে যে সে নাকি আগেই জানতে পেরেছিল যে এই রিপোর্টটা মিথ্যে। কি করে জানতে পারলো সেটা তদন্ত করা হোক। তখন দেখা যাবে অ্যাডভোকেট সেন বলে, না ইওর অনার, আবেগের বশে আমার মক্কেল এটা বলে ফেলেছে, আমি সেই জন্য ক্ষমা চাইছি। তখনই দেখা যাবে মৌলির উকিল বলে, আবেগ দিয়ে হয়তোবা কোর্টে লড়াই করতে এসেছে আমার বিরোধী পক্ষের উকিল। তখনই দেখা যাবে মিস্টার মিসেস সেন বলে, না ইওর অনার, আমি কোনো আবেগ দিয়ে কথা বলছি না। এটা ফ্যাক্ট যে এখানে যেইভাবে কেসটাকে সাজানো হয়েছে সেটা আসলে সেরকম নয়। এখানে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে ইওর অনার। কারণ এখানে রয় বাড়ির সিসিটিভি ফুটেজটা সেই সময়েরই মিসিং, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর এইদিকে বাণী চ্যাটার্জির উপরে জেলের মধ্যে হামলা হওয়া, তার উপর কিন্তু প্রাণঘাতী হামলা হয়েছিল ইওর অনার, সেটারই রিপোর্ট জজ সাহেবের কাছে জমা দেয় মিসেস সেন। আর বলে, এখানে তাই আমি বলছি ইওর অনার, কেসটা যেরকম দেখা যাচ্ছে আসলে কেসটা ওরকম নয়। তাই আমি ইওর অনার কাছে একটুখানি সময় আবেদন করছি, আর একটু যেন সময় পাওয়া যায়। কারণ কোনো নিরপরাধ যেন প্রমাণের অভাবে শাস্তি না পায়। তখন দেখা যাবে মৌলির উকিল বলে, ইওর অনার, এখানে আর কোন রকম কোনো সময় নষ্ট করার মানেই হয় না। কারণ যা প্রমাণ পাওয়া গেছে তা প্রমাণে স্পষ্ট যে মিস বানি এই কাজটা করেছে। তখন জজ সাহেব বলে, যা প্রমাণ আমার হাতে এসেছে
তার মাধ্যমে আমি রায় ঘোষণা করব। তাই কালকে আমি এই কেসের রায় ঘোষণা করব। তখন এই কথা বলেই সেখান থেকে জজ সাহেব চলে যায়। ওইদিকে নয়নতারা বা মৌলি খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বাণীকে অনিরুদ্ধ বলে, বাণী তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবোই। তখন বাণী বলে, যা ভাগ্যে আছে তা তো হবেই মিস্টার চ্যাটার্জি, এখানে আমাদের তো কিছু করার নেই। তখন অন্তরা বলে, বৌদি তোমাকে ঠিক ছাড়িয়ে নেব, তুমি চিন্তা করো না। তারপরে দেখা যাবে অফিসারকে অনিরুদ্ধ বলে, অফিসার আপনি বাণীর খেয়াল রাখবেন। তখন অফিসার বলে, মিস্টার চ্যাটার্জি আপনি চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলেছি আপনার স্ত্রীর দায়িত্ব আমার, আমি ওকে সিকিউরিটি দেব। তারপর বাণী চলে যেতে লাগলেই পড়ে যেতে লাগে। তখনই অনিরুদ্ধ ধরে ফেলে। এই কাণ্ড দেখে মৌলি তাকিয়ে থাকে। তখন বাণী কাঁদতে থাকে আর বলে, আমাকে বাঁচিয়ে নিন মিস্টার চ্যাটার্জি, আমাকে বাঁচিয়ে নিন, আমি যে মাম্মামকে ছাড়া থাকতে পারবো না, আমাকে বাঁচিয়ে নিন। তখনই অনিরুদ্ধ বলে, আমি তোমাকে বাঁচাবো বাণী, যে করেই হোক আমি তোমাকে বাঁচাবই। তোমাকে আমি কিছুতেই প্রিন্সেসের থেকে আলাদা হতে দেব না। আমি প্রিন্সেসকেও কথা দিয়েছি, তোমাকেও। তখনই মৌলি রেগে যায় আর বলে, আমি কিছুতেই বাণীকে ছাড়া পেতে দেব না, কিছুতেই আমি বেরোতে দেব না, না অনিরুদ্ধ জীবনে আসতে দেব, না ওকে স্বাভাবিক জীবন যাপন করতে দেব। তখন নয়নতারা আসে আর এসেই বলে, আচ্ছা দিদি ভাই, তুমি বলো তো, তুমি বাণীকে ফাঁসালে কি করে? তখনই মৌলি বলে, কি যে বলো না গ্র্যান্ড মমি, আমি ফাঁসিয়েছি কি করে মানে? তখন নয়নতারা বলে, হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বলো, সেই সময়ের সিসিটিভি ফুটেজটা কেন মিসিং? তখনই মৌলি বলে, আমি কি করে বলবো, হয়তোবা সেই সময় সিসিটিভি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল। তখন নয়নতারা বলে, তাই নাকি? তা সিসিটিভি ফুটেজটা কোথায় রেখেছো, আবার পুলিশের হাতে পড়ে যাবে না তো? তখনই মৌলি রাগের মাথায় বলে দেয় আর বলে, না, আমার অফিসের ল্যাপটপে আছে। তখন নয়নতারা বলে, সেটা মুছে দিতে হবে, রাখতে হয় না। তখনই অনিরুদ্ধ সবটা জানতে পেরে যায় আর বলে, ও অফিস যেতে হবে তাহলে সিসিটিভি ফুটেজটা উদ্ধার করতে। ওইদিকে ক্লিনার সেজে মিস্টার দত্তর সাহায্যে মৌলির কেবিনে ঢুকে যায় অনিরুদ্ধ। তখনই মৌলির ল্যাপটপ থেকেই সেই তথ্যগুলো উদ্ধার করতে থাকে অনিরুদ্ধ। তখনই মৌলি আসতে থাকে। তখন মিস্টার দত্ত বলে, কি করে এবার স্যারকে আমি খবর দেব, এখানে তো মৌলি ম্যাডাম অফিসে চলে এসেছে। তখনই মৌলি হেঁটে হেঁটে নিজের কেবিনে এসেই নতুন কাউকে দেখে চমকে যায়, বলে, দাঁড়াও, তুমি কি নতুন ক্লিনার নাকি? তোমাকে কে অ্যাপয়েন্ট করলো? তোমার নাম কি? তোমাকে তো আমি আগে পরে এখানে দেখিনি। তুমি এখানে কি করে ঢুকলে? তুমি কে? তখনই অনিরুদ্ধ নিজের মুখ থেকে মাস্কটা খুলেই মৌলির দিকে তাকায়। তখন মৌলি বলে, অনিরুদ্ধ, তুমি এই পোশাকে, তুমি এখানে কি করছো? আর তুমি আমার কেবিনে কি করছো? তখনই অনিরুদ্ধ বলে, আমি আমি এখানে প্রমাণ জোগাড় করার জন্য এসেছিলাম। তখন মৌলি ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই রে, ও আবার সিসিটিভি ফুটেজটা পেয়ে গেল না তো? তখন মৌলি মনে মনে বলে, না, এবার আমাকে ওকে চেক করে সবটা রেখে দিতেই হবে। তখন সিকিউরিটিকে ডাকতে থাকে মৌলি। তখনই তাপস সেখানে চলে আসে আর এসে বলে, কি হয়েছে মৌলি? তখন অনিরুদ্ধকে দেখেই তাপস বলে, এ কি অনিরুদ্ধ, তুমি এই পোশাকে এখানে কি করছো? তখন মৌলি বলে, দেখো না আঙ্কেল, আমার কেবিনে অনিরুদ্ধ এই পোশাকে ছদ্মবেশে ঢুকেছে। তার মানে আমার কেবিনে অফিসের কত গুরুত্বপূর্ণ কত কিছু থাকে, ও যদি সেগুলো বাইরে নিয়ে যায়, তুমি বুঝতে পারছো তো? তখন তাপস বলে, দাঁড়াও, এখনই পুলিশে খবর দেবো। তখন মৌলি বলে, না না, পুলিশে খবর দিও না, তাহলে তো মিডিয়া লোকজন সবাই জেনে যাবে, আর এখানে আমাদের রেপুটেশনের তো ব্যাপার স্যাপার আছে। তখন তাপস বলে, ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমরাই কিছু একটা ব্যবস্থা করছি, সিকিউরিটিকে ডেকে যে করে হোক ওকে চেক করতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, সিকিউরিটিকে ডাকুন না, চেক করুন, আমাকে চেক করে যদি কিছু পান তাহলে আমি বলছি তো আমি নিজে পুলিশের কাছে ধরা দেব। তখনই সিকিউরিটি গার্ড আসে। তারপর তাপস বলে, তোমরা থাকতেও একজন অজানা কেউ কি করে অফিসে ঢুকে যায়? তখন সিকিউরিটি গার্ড বলে, সরি স্যার। তখন তাপস বলে, ওকে চেক করো, দেখো কিছু পাও কিনা। তখন সিকিউরিটি গার্ড ভালো করে চেক করে অনিরুদ্ধকে, কিন্তু কিচ্ছু পায় না। তখন তাপস বলে, হ্যাঁ, বউ জেলে, তারপর টাকা পয়সা নেই, ইনকাম সোর্স নেই, এরকমই তো কিছু একটা করতে হবে তাই না? সেই জন্যই এই বেশি এখানে ঢুকেছিস তাই না? তো টাকা পয়সা নিয়ে আর কি করবি? এমন মেয়েকে বিয়ে করলে এরকমই অবস্থা হয়, বুঝতে পেরেছিস অনিরুদ্ধ? তারপরে মৌলি বলে, কোথায়? কিছুই তো পাওয়া গেল না, কি ব্যাপার? তখনই অনিরুদ্ধ বলে, কিছু তো পাওয়া গেল না, ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। এই বলে অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে মৌলি তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্ধ রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বাণীর কথাগুলি ভাবতে থাকে। তখন অনিরুদ্ধ বাণীর কথা ভেবে বলে, বাণী, তোমাকে আমি যে করি হোক ছাড়িয়ে আনবই। ঠিক তখনই অনিরুদ্ধ দেখতে পায় একটা বাচ্চাকে কতগুলো গুন্ডা মিলে কিডন্যাপ করছে। তখন বাচ্চাটা সেই গুন্ডাগুলোকে কামড় দিলেই বলে, দাঁড়া,
আগে তোর বাবাকে খবর দেব, তারপরে দেখ না তোর কি অবস্থা করি। তার থেকে তো কতগুলো টাকা আমি নেবই। এই বলে তখনই অনিরুদ্ধ সেখানে চলে আসে আর গুন্ডাদেরকে ইচ্ছে মতো অনিরুদ্ধ মারতে থাকে। তারপরে দেখা যাবে গুন্ডাগুলো বলে, এই তুই কে? তখন অনিরুদ্ধ বলে, দাঁড়া, আগে তোদের জব্দ তো করি, তোদেরকে আগে পুলিশে দেব। তখন গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ সে বাচ্চাটাকে বলে, তোমার বাড়ি কোথায়? তখন বাচ্চাটা কথা বলতে পারে না, এইদিকে হাত দিয়ে দেখিয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে অনিরুদ্ধ কোলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। ওইদিকে বাণী অনিরুদ্ধ আর তানিয়ার কথাই ভাবতে থাকে। তখন পুলিশ অফিসার সেখানে আসে, সেই বলে, আপনার বাড়ির কথা মনে পড়ছে তাই না? তখন বাণী কিছু বলে না। তখন অফিসার বলে, এখানে একজন সন্ন্যাসীর মতো লোক আছে, তার সঙ্গে আপনি কথা বলবেন? তার সঙ্গে কথা বললে কিন্তু আপনার খুব ভালো লাগবে। তখন বাণী বলে, না না অফিসার, আমি তার সঙ্গে কি কথা বলবো? তখন অফিসার বলে, কথা বলেই দেখুন না, আমি মনে করি আপনার মনের কথাগুলো তাকে বললে ভালো লাগবে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলেই তখনই অফিসার চলে গেলেই বিদ্যুৎ একজন কনস্টেবলের সঙ্গে আসে। তখন বিদ্যুৎকে দেখে রেগে যায় বাণী আর বলে, বিদ্যুৎ, এখানে তুমি? তখন বিদ্যুৎ বলে, আমিও তো সেটাই চিন্তা করছি বাণী, তুই এখানে? তোর তো এখানে থাকার কথা নয়, তুই তো কোনো অপরাধ করার মতো মেয়ে নস, আর তোর মতো এরকম সতী সাবিত্রীর জায়গাও তো এটা নয়, তো তুই এখানে কি করছিস? তোকে কি কেউ ফাঁসিয়েছে? তখন বাণী বলে, তোমাকে এত কৈফিয়ত আমি কেন দিব? তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। তখন বিদ্যুৎ বলে, দেখ বাণী, শিক্ষার তো আর কোনো বয়স নেই, তাই আমি তোকে বলছি, বল না, আমার কাছে তোর কষ্টের কথাগুলো বললে এমনও তো হতে পারে তোর কাজ হবে। তখন বাণী বলে, তোমার কোনো হেল্প আমার দরকার নেই, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।